নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকায় প্রথম এই নীতিতে পরিচালিত তার সরকার কাউকে কোনো বাণিজ্য সুবিধা দিতে রাজি নয় কাউকে নিরাপত্তা সহায়তা দিতে বা জলবায়ু সমস্যা মোকাবেলায় কারো পাশে দাঁড়াতে। এখন আমেরিকাকে অনুসরণ করে দুনিয়ার তাবৎ বড় বড় দেশগুলোই যদি নিজের স্বার্থের বাইরে আর কারো স্বার্থ নয় এই নীতিতে চলে, তবে পুরো দুনিয়ার চেহারাই অনেকটা পাল্টে দেবেন ট্রাম্প, সেটাই অনেকের শঙ্কা। পোপের মতো অনেকেই যদিও বলছেন এখনই শঙ্কিত না হয়ে অপেক্ষা করা যাক তিনি কি করেন তা দেখার জন্য, তবু পোপের মতোই অনেকের মনে পড়ছে নির্বাচনে বিজয়ী হয়ে পৃথিবীতে হিটলারের উত্থান এবং তার প্রেক্ষিতে পুরো দুনিয়ার ওলটপালট হয়ে যাওয়ার কথাও। নির্বাহী আদেশে টিপিপি বাতিল হয়ে চীন, ভিয়েতনামের মতো দেশগুলোর বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির সুযোগ বন্ধ হলে লেভেল প্লেইং ফিল্ডে ব্যবসার সুবিধা হয়তো পাবে বাংলাদেশ। তবে মুসলমান এবং অভিবাসী এই দুইয়ের বিষয়ে ভীষণ নেতিবাচক ট্রাম্প কেমন রাখেন যুক্তরাষ্ট্রে আমাদের লাখ লাখ অভিবাসীকে, আর কেমন সম্পর্ক গড়ে তোলেন মুসলিম গরিষ্ঠ দেশগুলোর সঙ্গে, সে বিষয়ে তীব্র শঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ তো চীন, ভারত বা রাশিয়া নয়। অনেকে বলছেন হয়তো বাংলাদেশের নামও জানেন না নতুন মার্কিন প্রেসিডেন্ট, তাই ট্রাম্প নিয়ে বেশি মাথা ঘামানোর নাকি কিছু নেই আমাদের। কিন্তু ওবামা প্রশাসনের শেষ কয় বছর বাংলাদেশ তো বলছিল বাংলাদেশ মার্কিন সম্পর্ক এত ভালো অবস্থায় ছিল না আর কখনো। নতুন এই একরোখা প্রশাসনের সঙ্গে সম্পর্কের সূচনা কিভাবে করতে পারে বাংলাদেশ, এই নিয়ে আলোচনায় আজ উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দুই সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির এবং শমশের মবিন চৌধুরী। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। স্বাগত আপনাদের তিনজনকেই। এম হুমায়ুন কবির, আপনাকে দিয়ে শুরু করি যে বাংলাদেশ আসলে কিভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক শুরু করতে পারে? মানে ভীষণ আনপ্রেডিক্টেবল, বড় বড় দেশই তো তা নিয়ে মাথা ঘামিয়ে মানে হয়রান হয়ে যাচ্ছে। বাংলাদেশ কোথা থেকে শুরু করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা বলেছিলেন আপনার ভূমিকাতে, আমাদের একটু অপেক্ষা করতে হবে এই জন্য যে তিনি বিভিন্ন স্তরে কিভাবে তার পররাষ্ট্র নীতিটা বিন্যাস করেন সেটুকু আমাদের দেখতে হবে। প্রথমে যেটা আমরা দেখতে হবে যে তার এশিয়া নীতিটা তিনি কিভাবে তৈরি করেন। কারণ এখন যে প্রশ্নটা সামনে এসছে যে আসলেই তিনি এশিয়াতে বা ইউরোপে কতটা এনগেজ থাকতে চান কি থাকতে চান না, তিনি যদি অন্তর্মুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেন এবং এশিয়া বা ইউরোপের সাথে তার সম্পর্ক কমিয়ে আনতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে, সেক্ষেত্রে পুরো এশিয়ার জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলো স্বভাবতই এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আমরা এখন কোন দিকে যাব। দ্বিতীয় আরেকটা বিষয় হবে, সেটা হচ্ছে চীন এবং ভারত। এশিয়ার মধ্যেও চীন এবং ভারত এই দুটো দেশের সাথে তার মার্কিন যুক্তরাষ্ট্রের কী সম্পর্ক হবে সেটাও কিন্তু আমাদের অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। তার কারণ হলো এই দুটো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে এশিয়াতে আপনি যদি বলেন ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো আবর্তিত হবে। এবং সেক্ষেত্রে চীনকে ওনার অপছন্দ, ভারতকে ওনার পছন্দ, এটা তো মানে বিভিন্ন সময়ে আপাতত শোনা যাচ্ছে, কিন্তু এখন তিনি তো ব্যবসায়ী মানুষ, কাজেই তার একটা বাণিজ্যিক চিন্তা ভাবনা থাকতে পারে। কাজেই এই মুহূর্তে শেষ কথা বলা যাবে না, যদিও তিনি চীনের ব্যাপারে এমন সব কথাবার্তা বলেছেন যাতে করে চীন ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে বলা চলে যে অস্বস্তিতে আছে। তবে চীন বা ভারতের সাথে যদি একটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স রিলেশনশিপ রাখেন সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলোর জন্য সুবিধা হয়। কিন্তু তিনি যদি একদিকে ঝুঁকে পড়েন তাহলে কিন্তু এই অঞ্চলে এই দুই উদীয়মান শক্তির মধ্যে একটা টানাপোড়েন হওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর তৃতীয়বার যে জায়গাটায় আমি আসবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়টা। আমাদের ধরেন কয়েকটা বিষয়ে বিশেষভাবে মনোযোগী হওয়া দরকার বা মনোযোগ থাকা দরকার। প্রথম যেটা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশি মানুষের কথা ভাবি তাহলে অভিবাসীদের ব্যাপারে তার নীতি কী হবে সেটা আমাদের জন্য একেবারেই প্রাথমিক বিবেচনার বিষয়। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রায় 10 লক্ষ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। এর মধ্যে 3 ক্যাটাগরির পাচ্ছি আমরা। এক ক্যাটাগরি মানুষ বেশিরভাগই হচ্ছে তারা নিয়মিত হয়ে গেছে, তারা গ্রিন কার্ড, পাসপোর্ট হোল্ডার আছে, তাদের নিয়ে আমরা বিশেষভাবে চিন্তিত নই। কিন্তু কিছু অংশ আছে যারা প্রক্রিয়াধীন, নিয়মিত হওয়ার প্রক্রিয়ায় এখনও পদ্ধতির মধ্যে আছেন। সেক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন পলিসি চেঞ্জ করেন সেক্ষেত্রে তাদের জন্য সময়টা প্রলম্বিত হয়ে যেতে পারে, সেটা তাদের জন্য অস্বস্তির কারণ হবে। আরেকটা গ্রুপ আছে যারা অপেক্ষায় আছে নিয়মিতকরণ প্রক্রিয়া ঢুকবার জন্য, তাদের জন্য কিন্তু যে কোনো পরিবর্তন তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এটা হচ্ছে অভিবাসন।
দ্বিতীয় যে বিষয়টা আমাদের জন্য আসবে সেটা হচ্ছে যে বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য কিন্তু রফতানির এক নাম্বার দেশ। কাজে সেখানে ধরেন আমাদের যে আরএমজি যায়, তারপরে $6 বিলিয়ন মতো আমরা দিচ্ছি। এখন মজা হচ্ছে যে আমরা ইতিমধ্যে কিন্তু 15.5% ডিউটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছি, কিন্তু তিনি যদি এখন সিদ্ধান্ত নেন মেক্সিকোর বিরুদ্ধে 10% বর্ডার ডিউটি তিনি ইম্পোজ করবেন বা ট্যারিফ ইম্পোজ করবেন, সেই ক্ষেত্রে এই ট্যারিফটা যদি জেনারেল হয়ে যায় সকলের জন্য, তাহলে আমরা ঝামেলায় পড়বো, আমাদের কম্পিটিটিভনেস কমে যাবে। আবার টিপিপি বাতিল হলো, এটা তো একদিকে ভালো, মানে না, ভিয়েতনামের পণ্য বিনা শুল্কে ঢুকতো, আমরা এটা ভালো, এই কথাটা খুব মানে আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হয় আমাদের জন্য, কিন্তু আমাদের একটু ভেতরে গিয়ে বিবেচনা করা দরকার। তার কারণ হলো টিপিপি এন্ড নাফটা এই দুটো বিষয়ে যদি ট্রাম্প প্রশাসন নেতিবাচক অবস্থান নেন, তাহলে এর গভীর বা এর মোটিভেশনটা হচ্ছে কিন্তু উদারনৈতিক অর্থনৈতিক কাঠামো, যার ভিত্তিতে গত 30-40 বছর ধরে বিশ্ব বাণিজ্য পরিচালিত হয়েছে, যেই সুযোগ নিয়ে বাংলাদেশের সেটা অ্যাডভোকেট করেছে এবং আমরা যারা এই সুযোগ নিয়ে বাণিজ্যিক একটা ট্রেডিং নেশন হিসাবে বাইরে বেরিয়ে এসেছি এবং আজকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি, এখন যদি এই সামগ্রিক পরিবেশটা নেতিবাচক হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু বিপদের আশঙ্কা থাকবে। আর থার্ড এলিমেন্ট আমি বলে শেষ করছি, সেটা হচ্ছে আমাদের সাথে নিরাপত্তার একটা বিষয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা বিভিন্নভাবে নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট। তিনি এখন যদি এই বিষয়ে তার যে এখন যে চালু নীতিমালা আছে তার থেকে যদি তিনি বেরিয়ে যান বা এটাকে যদি তিনি অন্যভাবে সাজাবার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমি মনে করছি না বাংলাদেশের সাথে খুব বেশি বড় একটা পরিবর্তন হবে। বিশেষ করে আমরা আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত সম্পর্কটা হচ্ছে সন্ত্রাস বিরোধী এবং শান্তি রক্ষা কার্যক্রম জাতিসংঘের আওতায়। এই বিষয়গুলোতে বড় পরিবর্তন আমি আশা করছি না, কিন্তু যদি তিনি তার সামগ্রিক পরিকল্পনা পুনর্বিন্যাস করেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য হয়তো খানিকটা নিজেদেরও নীতিগত বা অবস্থানে এই বিষয়গুলো নিয়েই আসলে বিস্তারিত আলাপ করতে চাই। এছাড়া বোধহয় জলবায়ুর ক্ষেত্রেও একটা সম্পর্কের বিষয় আছে বাংলাদেশের সঙ্গে। ডক্টর আমেনা মহসিন, আপনি কি মনে করেন যে এখন একটু দেখে শুনে বুঝে তারপর এগুলো দরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে? না, আমি মনে করি যে ধরেন আমরা ট্রাম্প প্রশাসনকে মানে ওনাকে বিশ্লেষণ করার জন্য বা উনি কী ধরনের নীতি নেবেন এশিয়ার দিকে অ্যাটলিস্ট, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করা দরকার। বাট যদি একজন আন্তর্জাতিক সম্পর্কের স্টুডেন্ট হিসাবে বলেন বা বিশ্লেষক হিসাবে, আমরা তো কিছু ট্র্যাজেক্টরিজ বিল্ড আপ করি না, এবং সেটার ধরেন প্রগনোসিসগুলো থাকে যে কী ধরনের উনি নীতি অন্য জায়গায় নিচ্ছে, এবং এশিয়ার ক্ষেত্রে যেটা ভিন্নতর হবে সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ এশিয়াতে আমরা দেখছি যে অলরেডি উনি চীন সম্পর্কে যে পলিসি নিয়েছে সেটা কিন্তু চীনের ব্যাপারে উনি এখনো স্পষ্ট করেনি, ফোন করে ফেলেছেন। হ্যাঁ, সো এবং সেখানে কিন্তু দ্যাট ইজ ইন্ডিকেটিং সামথিং যে উনি কী ধরনের পলিসি নিতে যাচ্ছেন। এবং উনি যখন ধরেন ক্লাইমেট বা পরিবেশ ব্যাপারে যেই উক্তিগুলো করছেন এবং বলছেন যে এটা চায়নার বানাওয়াট একটা জিনিস, সেখানে তো আমাদের একটা ধারণা হয়ে যাচ্ছে যে উনি এশিয়ার সম্পর্কে ওনার কী ধরনের একটা থাকতে পারে, নীতি থাকতে পারে। এবং ওনার যে নীতি, উনি তো ধরেন একটা বেসিক প্রেমিস বা প্রিন্সিপালের উপরে তৈরি করেছেন যে মেক আমেরিকা গ্রেট, আমেরিকা ফার্স্ট। এখানে তো উনি কোনো এক্সেপশনসের কথা বলছেন না। সো ওইটা যদি আমরা ধরে নিই যে ওটা ওনার মূল নীতি, এবং উনি ওনার নির্বাচনের প্রচারের সময় এই কথা বলেছিলেন, পরেও আমরা দেখেছি ইনগ্রাল, ইট ওয়াজ আ ভেরি আনইউজুয়াল আমি বলবো একটা স্পিচ যেটা উনি দিয়েছেন। এই ধরনের স্পিচ সাধারণত দেওয়া হয় না। হি স্পোক, মানে একজন আমেরিকান প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্ট একটা গ্লোবাল লিডারশিপ দেওয়ার কথা, তার মুখ থেকে কিন্তু আমরা এই ধরনের আশা করিনি। এবং সেটা রিয়াকশনগুলো আমরা দেখছি, এবং একজন নারী হিসাবে আমি গর্বিত বোধ করি যখন আমরা দেখি ওখানে সিস্টার্স মার্চটা হচ্ছে, প্রোটেস্টটা হচ্ছে, এবং শুধু এটা মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত না, পৃথিবীতে বিভিন্ন দেশে হচ্ছে। সো সেই সমস্ত কিছুকে আমি মাথায় রেখে আমার মনে হয় যে এখানে বাংলাদেশের কতগুলো ব্যাপারে একটুখানি মানে কিছুটা সময় নিয়ে আমাদেরকে করতে হবে। উনি নিরাপত্তার কথা বলছিলেন,
দেখুন ট্রাম্প কিন্তু ওনার স্পিচে, ইনঅগ্রাল স্পিচে খুব ক্লিয়ারলি ইসলামিক র্যাডিক্যালিজমের কথা বলেছেন। এখন র্যাডিক্যালিজম কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে ইসলামিক র্যাডিক্যালিজম সবগুলোরই মূল উৎপাটন করবেন আর কি ওনার এই আমলে। উনি অন্য এক্সট্রিমিজমের র্যাডিক্যালাইজেশনের কথা বলেননি, উনি ইসলামিক শব্দটা ব্যবহার করেছেন। এবং আমার চাইতে হুমায়ুন ভাই ভালো বলতে পারবেন, কারণ ওনাদের ইনস্টিটিউশন এটা নিয়ে অনেক রিসার্চ করছে। পৃথিবীতে কত 13% না 14% র্যাডিক্যালাইজেশন ইজ রিলিজিয়াস বেস, তাই না? তা এক্সট্রিমিজম বিভিন্ন ধরনের আছে, উনি কিন্তু ওগুলোর কথা বলেননি। এখন বাংলাদেশ একটা মুসলিম প্রধান রাষ্ট্র, সো এইটার একটা র্যামিফিকেশনস কিন্তু আমাদের মাথায় থাকবে। সবচেয়ে বড় কথা হলো কি, আপনি সিস্টেমের মধ্যে, আপনি প্রক্রিয়ার মধ্যে এমন কিছু বীজ বপন করে দিচ্ছেন যেখানে কিন্তু সবাই এক ধরনের একটা ভীতি এসে গেছে। এই যে আমরা কথা বলে যাচ্ছি এতদিন ধরে, মানে হোয়াট ডাজ ইট সাজেস্ট যে আমাদের আস্থার একটা অভাব হচ্ছে। সো এই বিষয়টা কিন্তু ফরেন পলিসিতে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে এই পুরা ধরেন আপনি যখন একটা সম্পর্ক স্থাপন করবেন সেখানে আস্থার ব্যাপারটা এবং পারসেপশনসগুলো কিন্তু খুব ম্যাটার করে। সো সেখানে তো আমাদের একটা পারসেপশন এক ধরনের হয়ে যাচ্ছে। কিন্তু সেদিক থেকে শমসের মমিন চৌধুরী আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সেদিক থেকে বাংলাদেশ তো একটা সুবিধায় আছে। অনেকেই বলছেন যে ধরুন হিলারি ক্লিন্টন যদি হতেন, তার বাংলাদেশ সম্পর্কে ধারণা ছিল, নানা রকম পারসেপশন ছিল, মানে একটা ব্যাগেজ ছিল। এখন মানে ট্রাম্প এমন এক ব্যক্তি, তিনি বাংলাদেশের হয়তো নামও জানেন না, মানে তার কোনো পারসেপশন কনসেপশন মানে কোনো ধারণাও হয়তো নাই বাংলাদেশ সম্পর্কে। সেদিক থেকে বাংলাদেশ তো একেবারে একটা ক্লিন স্লেটে শুরু করতে পারে। মানে সে কারণে ধরুন আমাদের প্রধানমন্ত্রীও তো খুব মানে তিনি ট্রাম্প জিতবার পরেই তাকে বলেছেন যে সস্ত্রীক বাংলাদেশে এসে ঘুরে যেতে। মানে আমরা তো একটা উষ্ণ সম্পর্কের আশা করতেই পারি। ধন্যবাদ। প্রথম কথা, ট্রাম্প জিতেছেন কথাটা হয়তো সঠিক নয়, উনি নির্বাচিত হয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়ায় উনি নির্বাচিত হয়েছেন। উনি পপুলার ভোট অনেক কম পেয়েছেন হিলারি ক্লিন্টনের তুলনায়। আমি যে কথাটা বলছি, আপনি বলছেন একাধিকবার বলেছেন যে উনি বাংলাদেশের নামও জানেন না, সে তথ্যটা হয়তো সঠিক নয়। কারণ ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডের শার্টগুলো বাংলাদেশে তৈরি হয়। এবং উনি একটা টক শোতে আমেরিকাতে বলেছিলেন, জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে বলছেন যে বাইরের আউটসোর্সিং আপনি পছন্দ করেন না, তো আপনার ব্র্যান্ডের শার্ট কোথায় তৈরি হয়? উনি বলেছেন বাংলাদেশ। আমি ওনাকে ওই প্রেজেন্টার বলে দিচ্ছেন, তখন উনি বাংলাদেশ নিজেই বলছেন বাংলাদেশ। তারপর বলেছে আপনার টাই কোথায় তৈরি হয়, তো বলছে চীনে। তো আপনার ব্র্যান্ডের স্যুট কোথায় তৈরি হয়? মেক্সিকোতে। তো উনি আউটসোর্সিং করে কিন্তু ওনার ব্যবসাটা বাড়িয়েছেন, উনি এত বড় হয়েছেন। এখন হঠাৎ মেক আমেরিকা গ্রেট ক্যাপও তৈরি হয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম এবং চীনে। না, যেটা কয়েকটা জিনিস এখানে লক্ষণীয়, হাস্যস্কর বলা যেতে পারে, যে একজন নির্বাচিত প্রেসিডেন্ট, তাও কিনা যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট, পররাষ্ট্রনীতি সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন, সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, ওনার পররাষ্ট্রমন্ত্রী এখনো নিয়োগ পাননি। আজকে অনুমোদিত হয়েছে, হয়তো অনুমোদিত হয়েছে, কিন্তু ওই অনুমোদন হওয়ার আগেই কিন্তু উনি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, টিপিপি থেকে প্রত্যাহারের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছেন, উনি এক্সিকিউটিভ অর্ডার সই করে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে টিপিপির কথাটাই ধরি, বাংলাদেশের কথাটা আমি পরে আসছি একটু। সেটা হচ্ছে যে উনি টিপিপি কিন্তু যুক্তরাষ্ট্রেরই উদ্যোগের কারণে, ভুল সঠিক সেটা অন্য জিনিস, যুক্তরাষ্ট্রের একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের উদ্যোগেই টিপিপিটা হয়েছিল। তো টিপিপি থেকে যুক্তরাষ্ট্র যদি নিজেকে প্রত্যাহার করে নেয়, তাহলে অন্য যারা সদস্য দেশ তাদের সঙ্গে আলাপ আলোচনাই করা হয়নি। পররাষ্ট্রনীতির একটা মৌলিক জিনিস রয়েছে যে আপনার মিত্র রাষ্ট্র সংক্রান্তে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেই রাষ্ট্রের সঙ্গে প্রথমে আপনার আলাপ আলোচনা করতে হবে, এটা ভালো মন্দ কি অগ্রপশ্চাৎ ভেবে তারপরে সিদ্ধান্ত নেবেন। উনি আলাপ আলোচনা করাই মনে করছেন না। উনি ইউরোপিয়ান ইউনিয়ন বলছে আরও ভেঙে যাবে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে উনি সম্পর্ক কথা বলছেন না। এখানে কিন্তু উনি পপুলিজমের মানে আবেগের কিছু স্লোগান দিয়ে উনি কিছু সংখ্যক ভোটারকে উনি নাড়া দিয়েছিলেন এবং ওরাই ওনাকে ওই ইলেকটোরাল মার্জিনটা দিয়েছে। এখানে কিন্তু পোপ, যেটা কিছুটা হয়তো অভূতপূর্ব, যে পোপ অন্য রাষ্ট্রের ক্ষেত্রে আভ্যন্তরীণ ব্যাপারে এরকম একটা, উনি ডোনাল্ড ট্রাম্পের নাম বলেননি, উনি বলেছেন পপুলিজমের মাধ্যমে যারা নির্বাচিত হলে তারা হিটলারের মতো হয়ে যেতে পারে। উনি কার কথা ইঙ্গিত করেছেন এটার মানে বলা বাহুল্য। তো এখানে এতটা অদ্ভুত জিনিস ঘটে যাচ্ছে। বাংলাদেশ কি নীতি অবলম্বন করবে তার আগে দেখতে হবে ট্রাম্প
এশিয়া সম্পর্কে কি নীতি অবলম্বন করছেন এবং বাংলাদেশের ক্ষেত্রে উনি কোনো বিস্তারিত কোনো বিশেষ কোনো আলাদা নীতি নেবেন কিনা। এখন সারা যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বলেন, অভ্যন্তরীণ নীতি বলেন, নিরাপত্তা নীতি বলেন, জঙ্গি বিরোধী নীতি, ইসরায়েলের ব্যাপারে উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন। উনি এমন একটা অবস্থান নিয়েছেন যে উনি দূতাবাস ওখান থেকে স্থানান্তর করে টেল আভিভ থেকে জেরুজালেমে নিয়ে আসবেন। আজকে নেতানিয়াহুর সাথে উনি দীর্ঘ টেলিফোনে কথা বলেছেন এবং আজকে ইসরায়েলি সরকার 2,500 নতুন গৃহ নির্মাণের অনুমোদন দিয়েছে দখলকৃত ইস্ট জেরুজালেমে। অর্থাৎ ইসরায়েল আরো ইসরায়েলকে সাহস যোগাচ্ছেন। এটার যেটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হতে পারে মুসলিম বিশ্বে, বাংলাদেশ কি তার থেকে দূরে সরে থাকতে পারবে? পারবে তো না। ইসরায়েল ফিলিস্তিনকে নিয়ে যদি একটা বৈরী সম্পর্ক গড়ে ওঠে সারা বিশ্বে, বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু ফিলিস্তিনের লড়াইকে নিজেদের লড়াই হিসেবে মনে করে। তারা বাংলাদেশিরা ফিলিস্তিনের জন্য প্রাণ দিয়েছে। এইসবের প্রভাব আমাদের সম্পর্কে কি পড়বে এটা এখন বলা অসম্ভব। আরেকটা জিনিস আমি বলে দিতে চাই যে চীন এবং ভিয়েতনাম কিন্তু শুল্কমুক্ত প্রবেশ পায় না, তারা শুল্ক দিয়ে প্রবেশ পায়। আমাদের সঙ্গে তারা ওইখানে গিয়েছিল, আমরা ভিয়েতনাম এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা করেই। চীন টিপিপিতে ছিল না, কিন্তু টিপিপি মানে কার্যকর না, টিপিপি না, কিন্তু ভিয়েতনাম শুল্কমুক্ত প্রবেশ এখনো পায় না, ওরা শুল্ক দিয়ে তারা প্রবেশ পায়। তো বাংলাদেশ কিন্তু সেখানে যদি কার্যকর হতো তাহলে এখন তার হচ্ছে না। উনি কিন্তু ভিয়েতনামের সঙ্গে আলাপ আলোচনা করেন নাই, অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ আলোচনা করেন নাই, চিলির সাথে আলাপ আলোচনা করেন নাই, না করে উনি টিপিপি থেকে প্রত্যাহারের এক্সিকিউটিভ অর্ডার সই করে দিয়েছেন। আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে উনি আপাতত কিন্তু এক্সিকিউটিভ ডিসিশনের মাধ্যমেই এখন সিদ্ধান্ত দিচ্ছেন, কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা করে মনে করছেন না, ক্যাবিনেট তো ওনার পুরোপুরি এখনো হয়নি, পূর্ণাঙ্গ ক্যাবিনেট এখনো হয়নি। আমাদের অভিবাসনটা বিষয় নিয়ে আমাদের আসলেই কিন্তু একটু সতর্ক থাকতে হবে, চিন্তিত থাকতে হবে। উদ্বেগের কারণও রয়েছে। যারা নিয়মিত হয়ে গেছেন তাদের হয়তো মানে আইনগত কারণে চিন্তার বা উদ্বেগের কারণ কম হতে পারে, কিন্তু ওদের উপর নজরদারিটা অনেক অনেক মাত্রায় বৃদ্ধি পাবে। সেখানে তাদের সাধারণ জীবনযাপন করা অনেক মুশকিল। সেখানে নিশ্চয়ই আমাদের মানে দূতাবাসগুলোরও একটা কূটনৈতিক কিভাবে মানে কি কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায় সেটিও আমি আদৌ কারো কথা শুনবেন কিনা। উনি যদি সিদ্ধান্ত নিতে, উনি অভিবাসীদের, বাংলাদেশের অভিবাসীদের সরানোর আগে মেক্সিকোর অভিবাসী কতটা ভাবতে হবে, ওটা কি করবেন উনি। একজন মেক্সিকোর সীমান্তে যে প্রাচীর নির্মাণ করার কথা বলছিলেন, মেক্সিকো সরকার বলে দিয়েছে আমরা 1 পয়সাও দিব না, উনি পারলে উনি নিজে নির্মাণ করবেন। তো এই সব নানাবিধ অভিবাসন বিষয়টি নিয়ে আপনাদের দুজনের সঙ্গে বিশেষভাবে আলাপ করতে চাই। তার আগে একটা বিরতি নেওয়ার আগে ছোট্ট করে ডক্টর আমেনা মহসিন, আপনি উইমেন মার্চের কথা তুলেছিলেন। নারীরা মূলত বিভিন্ন রকম অপমানজনক কথাই নারীদের বলেছেন ট্রাম্প, যে কারণে তারা মূলত নেমে এসেছিল যে গর্ভপাত আইন নিষিদ্ধ করার কথা ভাবছেন। অবাক ব্যাপার হচ্ছে যে ভাবলে মনে হবে যে এটা মার্কিন নারীদের গর্ভপাত নিষিদ্ধ হলো এর মাধ্যমে, শুধু কিন্তু সেটা না, এই আইনটির মাধ্যমেও আমেরিকা সারা পৃথিবীতে আসলে বিভিন্ন প্রকল্পে, জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পে সহায়তা দিত। তো জলবায়ু ডিনাই করেন যেই প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, জলবায়ু পরিবর্তন, যেই মার্কিন প্রেসিডেন্ট আসলে জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পে সম্পৃক্ত থাকার প্রয়োজনীয়তা একটি শক্তিশালী দেশ হিসেবে অস্বীকার করেন, মানে অনেকগুলো দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনা তো ঘটবে এই ট্রাম্পের পৃথিবীতে। সেটা তো একটা বড় সমস্যা। সেটা তো আছে। এবং দেখেন নারীরা যখন নেমেছে, একটা জিনিস লক্ষণীয়, দেখেন এটা যে কেবলমাত্র তারা একজন নারী হিসাবে যে নেমেছে তা না, ওরা অনেকগুলো ইস্যুস নিয়ে নেমেছে, যেগুলোকে ধরেন যে আমরা দেখেন নবনীতা, আমি এখানে একটা পার্থক্য করতে চাই যে একটা হলো নারী, একটা হলো নারীবাদী, এবং ওই নারীবাদী ইস্যুজের মধ্যে কিন্তু ইনস্টিটিউশনসগুলোও কিন্তু জড়িত থাকে বা নীতিও জড়িত থাকে, এবং ওই নীতিগুলো এমন থাকে যেটা নট নেসেসারিলি নারীদেরকে অ্যাড্রেস করছে, সেটা মানবিক বা মানবীয় অনেক ইস্যুস থাকে, যেগুলোকে আমরা বলি যে হিউম্যানাইজিং অফ দ্য ইস্যুস। সো ট্রাম্প যে ধরনের পৃথিবীর কথা বলছে, এটা আমি একেবারে নারীবাদী ওই অবস্থান নিয়ে কথাটা বলছি, সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে পিতৃতান্ত্রিক আমরা বলতে পারি, বা ম্যাসকুলিন। মেল না, মেল তো হলো ধরেন একটা লিঙ্গীয় ব্যাপার, ম্যাসকুলিনিটি বা হাইপার ম্যাসকুলিনিটি। তো ওই হাইপার ম্যাসকুলিনিটি কিন্তু পৃথিবীর, ওটা নারীদের জন্য শুধু না, ওটা অনেক পুরুষদের জন্য কিন্তু খুবই
কি বলে শেষ পর্যন্ত ড্যামেজিং, ক্ষতিকর হবে। হ্যাঁ ড্যামেজিং, ক্ষতিকর হবে। এবং সেই ভ্যালুসগুলোর মধ্যে কিন্তু আমাদের মানব অধিকার বলেন, এই যে আমরা যখন বলছি মাল্টিলেটারালিজমের কথা, বিশ্বায়নের কথা, আমরা বলছি কোঅপারেটিভ বিহেভিয়ার, আমরা বলছি যে আন্তর্জাতিক সম্পর্ক জিরো সাম গেম না, এটা এখানে এমন না যে আপনি জিতে গেলেন আমি হেরে গেলাম, এটা হলো যে সবাই মিলেই আমরা জিতলাম। আমরা কালেকটিভ এম্পাওয়ারমেন্টের কথা বলছি, সবাই একসাথে মিলেই শক্তিশালী হলাম, নট যে আমি আমেরিকাকে শক্তিশালী করব। এই যে ভ্যালুজ, এই প্রিন্সিপালসগুলো কিন্তু অনেক বছর ধরে অনেক সংগ্রামের মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এখন এগুলো কোনটা বাস্তবায়িত হচ্ছে কোনটা হচ্ছে না সেটা একটা তর্কের বিষয়, এটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। বাট আই থিঙ্ক ইজ দ্যাট কিছু ভ্যালিউজ তো বা ভিশনসের উপরে তো একটা সিস্টেম দাঁড়িয়ে থাকে। এখন যেভাবে সবগুলোকে আঘাত করছে এবং নারীরা সেই জায়গাতেই প্রোটেস্ট করছে। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর এম হুমায়ুন কবির এবং শামসুর মবিন চৌধুরী আপনাদের সঙ্গে বিশেষভাবে আলাপ করতে চাই যে আমেরিকায় অভিবাসী বাঙালিদের পাশে কিভাবে বাংলাদেশ দাঁড়াতে পারে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। এম হুমায়ুন কবির, আপনি বলছিলেন যে অভিবাসীদের, আপনারা দুজনই, আপনি শামসুর মবিন চৌধুরী দুজনই বলছিলেন যে অভিবাসীদের সমস্যার বিষয়টিও মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আসলে দূতাবাস কি করতে পারে, মানে সেখানে কি ধরনের করতে, মানে ব্যবস্থা নিতে পারে, সেটি যেমন একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আপনি বলছিলেন যে আমাদের আমেরিকায় অবৈধ অভিবাসীর সংখ্যা খুব কম। তো যদি ট্রাম্প আসলে মেক্সিকোর অবৈধ অভিবাসীদের ব্যাপারে খুব খড়গহস্ত হন, সেটা কি একদিক দিয়ে আমাদের জন্য ইতিবাচক হবে? আমাদের অভিবাসীরা বেশি কাজ পেতে শুরু করবেন, ভালো থাকবেন বেশি। অন্যের কষ্টে আনন্দ পাওয়াটা আমার মনে হয় সেটা সাময়িকভাবে হয়তো আপাতত সন্তুষ্টি পাওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের নীতি আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে কিন্তু সুবিধাজনক হবে না। কারণ আজকে যে আক্রমণটা মেক্সিকোর অভিবাসীদের বিরুদ্ধে হবে, আগামীকাল আমার বিরুদ্ধে হবে না সেটা মনে করার কারণ নেই। কাজে আমি মনে করব যে আসলে আমাদেরকে ট্রাম্পের এই অভিবাসন নীতিটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ভাবতে হবে, এবং আমরা যদি হয় সকলের সাথে মিলে আমরা আমাদেরকে মানে রক্ষা করার জন্য সচেষ্ট হতে হবে। আপনি লক্ষ্য করে থাকবেন যে ট্রাম্প যখন মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ শানছিলেন, তখন কিন্তু অনেক ইহুদি সংগঠন বলেছে যে আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো, এবং এটাই কিন্তু মানে যুক্তিযুক্ত অবস্থান। কারণ আপনি যখন বুঝতে পারছেন যে বিপদ অন্যের জন্য আসছে, সেটা আপনার জন্য আসতে পারে। তো সেই জায়গায় আমার ধারণা অভিবাসীরা সকলেই মিলে দেখতে হবে যে তাদের সামগ্রিক স্বার্থ, সামষ্টিক স্বার্থটা তারা কিভাবে সংরক্ষণ করতে পারেন। আপনি বাংলাদেশি অভিবাসীদের ব্যাপারে বলছিলেন, আমার মনে আছে স্যার তো তখন পররাষ্ট্র সচিব ছিলেন, 9/11-এর পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 24টি দেশের মানুষদেরকে তারা তালিকাভুক্ত করেছিল, তার মধ্যে বাংলাদেশও একটা দেশ ছিল। তখন কিন্তু এই মুসলমান দেশগুলো যারা মুসলিম জনগোষ্ঠীর দেশ, হ্যাঁ, এবং তখন কিন্তু আমরা দেখেছি তখন এই যে এখন যে ধরনের সমস্যার কথা আমরা বলছি, তখন এইরকম একটা সমস্যা তৈরি হয়েছিল। যারাই মুসলমান তাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে বিশেষ নজরদারিতে আনা হয়েছিল, এবং তারা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াতের ব্যাপারে মোটামুটি তাদের উপর নজরদারিটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমার মনে আছে যে আমাদের দিক থেকে আমাদের তখনকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বিশেষ জরুরি বিবেচনায় কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন, এবং মার্কিন সরকারকে অনুরোধ করেছিলেন যে তোমরা বাংলাদেশিদের ব্যাপারে অন্তত বেশি খড়গহস্ত হয়েও না, কারণ বাংলাদেশিদের মধ্যে 9/11-এর সাথে সংশ্লিষ্ট ছিল না, এবং বরঞ্চ আমরা হারিয়েছি অনেক বাংলাদেশি তখন সেই টুইন টাওয়ারে নিহত হয়েছিলেন। তো সেটা একটা দিক আমরা সেটা বিবেচনা করতে পারি যে আমাদের সমমনা যারা দেশগুলো আছে, যাদের এই ধরনের অভিবাসী সমস্যা আছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে যুক্তিযুক্তভাবে কূটনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের যারাই এর সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদের কাছে আমরা পৌঁছতে পারি কিনা, আমাদের বক্তব্যগুলো তাদের কাছে উপস্থাপন করে, যাতে করে আমরা বা আমাদের অভিবাসীরা ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ করতে পারি। এটা একটা করতে পারি, সেটা সরকারিভাবেই আসবে। মিশন অবভিয়াসলি আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের মিশন নিউ ইয়র্কে বলেন, ওয়াশিংটনে বা লস অ্যাঞ্জেলেসে যে মিশনগুলো আছে, সেই মিশনগুলোকে এখন বেশি তৎপর হতে হবে, এই কারণে যে ওখানে কি পলিসি হচ্ছে, কারা এই পলিসির সাথে সংযুক্ত বা কারা এটাতে ইমপ্লিমেন্টেশনের সাথে সম্পৃক্ত থাকবেন,
তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, সম্ভব হলে তাদেরকে তারা যাতে অন্তত বাংলাদেশি অভিবাসীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সচেষ্ট থাকতে হবে। এবং এখানে সরকারের দিক থেকেও খানিকটা মনোযোগ দিতে হবে। আমরা অনেক সময়তে এই ধরনের বিশেষ ব্যবস্থা যখন হয়, মালয়েশিয়াতে যখন আমাদের অভিবাসীদের জন্য পাসপোর্ট করতে হয়, আমরা লোক পাঠিয়ে ওখানে মিশনের শক্তি বৃদ্ধি করে ওই অবস্থাটাকে সামাল দিই। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা বিশেষ অবস্থা তৈরি হচ্ছে, সেই অবস্থায় বাংলাদেশিদের কি হচ্ছে না হচ্ছে সেটা কমিউনিটি যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে হবে যে আমাদের জনসংখ্যা যারা এই ধরনের ক্যাটাগরিতে পড়তে পারেন সংখ্যাটা কীরকম, তাদের সাথে যোগাযোগ করে সার্বক্ষণিকভাবে তাদের অবস্থাটা জানা, তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দেয়া এবং সাথে সাথে নীতিগতভাবে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, এই কাজগুলো আমার ধারণা করা যেতে পারে। শামসুর রহমান চৌধুরী, অভিবাসীদের এই আশঙ্কাটি নিয়ে তো বলবেনই, এছাড়া আরেকটি আশঙ্কাও তো আছে যে এই সময়ে এসে হয়তো বাংলাদেশের মতো দেশগুলো থেকে আমেরিকায় যাওয়া আসাটাও কঠিন হয়ে যাবে, অনেক ভিসার কড়াকড়ি হতে পারে, কারণে অকারণে ভিসা আবেদন বাতিল হবে। সেই বিষয়গুলো নিয়েও কি কোনো কূটনৈতিক পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়া যায়? এখন সকলে আমাদের অপেক্ষা করতে হবে উনি কি নীতি অবলম্বন করেন। আমি যেটা মনে করছি বা যা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের এই অভিবাসীদের ব্যাপারে নীতি, এটা কিন্তু কোনো রাষ্ট্রকেন্দ্রিক না, এটা স্বাভাবিক অভিবাসী কেন্দ্রিক, তবে গোষ্ঠী কেন্দ্রিক বলা যেতে পারে। মুসলমান গোষ্ঠীর বিরুদ্ধে অভিবাসী অপছন্দ করেন বিশেষভাবে মুসলমানদের, এবং তিনি বলছেন যে মেক্সিকানদের আসার কারণে বেকারত্ব বেড়েছে আমেরিকাতে, সেই ইস্যুটা নিয়ে উনি অন্য একটা যুক্তি উনি দিয়েছেন। কতটুকু গ্রহণযোগ্য সেই যুক্তি আমি জানি না, কারণ শুধু অভিবাসীদের কারণে যে ওখানে বেকারত্ব বেড়েছে সেটা কিন্তু নয়। আপনার সাম্প্রতিককালে আপনি দেখবেন যে মেসিস সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর, তারা 100টা দোকান তারা এই বছর 2017 সালে বন্ধ করে দিবে। এটা কিন্তু বিদেশি যে ওখানে কর্মরত রয়েছেন অভিবাসীরা সেই কারণে নয়, কিন্তু অটোমেশনের যুগে ক্রেতারা এখন ইন্টারনেটের মাধ্যমে তারা ক্রয় করেন, তারা দোকানে গিয়ে ক্রয় করতে হয় না। তো সেখানে ধরুন Amazon.com আরও কয়েকটা আছে, সে কারণে বেকারত্ব হয়তো কিছু বেড়েছে, হয়তো অন্য যুক্তি এখানে আসতে পারে। তো অভিবাসীদের ব্যাপারে দূতাবাস কি করবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে সরকার কি নীতি অবলম্বন করবে। এখানে দূতাবাস তো স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সরকারের নীতি যেটা হবে সেটাকে তারা ওইখানে প্রয়োগ করতে হবে। তো যেহেতু আমাদের সরকারের তরফ থেকে ট্রাম্পের নির্বাচনের উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে, সেখানে আমি হয়তো আশা করেছিলাম যে অভিবাসীদের বিষয়টা হয়তো উল্লেখ থাকা উচিত ছিল, যে বাংলাদেশি ডায়াসপোরা যারা ওখানে যুক্তরাষ্ট্রে বসবাস করছে তারা কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক ভূমিকা রাখছেও। তারা আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে, ওইখানে তারা কর্মসংস্থান করছে। তো এই বিষয়টা হয়তো আমাদের বার্তায় কিছুটা হলেও ট্রাম্পকে সতর্ক না, বাট এটা মনে করে দেওয়া উচিত ছিল আমাদের অভিবাসীরা কিন্তু সেখানে ইতিবাচক অবস্থায় আছে এবং তারা ইতিবাচক ভূমিকা রাখছে। তো এখন উনি সব বিষয়ই টিপিপি বলেন, অভিবাসী বলেন, জলবায়ু পরিবর্তন বলেন, উনি এখন তো ইতিমধ্যে যে স্টেট ফান্ডিং অফ অ্যাবর্শন উনি বন্ধ করে দিয়েছেন, এক্সিকিউটিভ ডিসিশন নিয়েছেন, সে কারণে হয়তো মহিলারা মার্চ করেছে। আমি আশা করেছিলাম বা ভেবেছিলাম বাংলাদেশে হয়তো সেই ধরনের কিছুটা প্রতিক্রিয়া হবে মহিলা মহল থেকে, সেটা হয়নি। সিডনিতে হয়েছে, বার্লিনে হয়েছে, লন্ডনে হয়েছে, বাংলাদেশের পুরুষরাও অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি সেভাবে, বাংলাদেশ আর টক শোতে এসে সকলে বলেছেন। কিন্তু এই মার্চটা কিন্তু একটা দৃশ্যমান একটা ডেমনস্ট্রেশন, 20 লক্ষ মহিলা মার্চ করেছেন সারা বিশ্বে সেদিনে। তো দেখেন ট্রাম্পের প্রথম কিন্তু কি করলেন, উনি গণমাধ্যমের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন, যে ওনার অভিষেক অনুষ্ঠানে কত লোক উপস্থিত ছিল সেটা নিয়ে উনি মিডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিলেন। তো আমার তো মনে হয় উনি মূল বিষয়গুলোর থেকে দৃষ্টি সরিয়ে যে বিষয়তে ওনার নজর না দিলেও চলে অপেক্ষামানভাবে সেখানে উনি দৃশ্যটা দিয়েছে। এখন হয়তো উনি সব পরিবর্তন হয়তো করবেন, তো সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওনার ক্যাবিনেটে কে থাকবে, ওরা কি উপদেশ পরামর্শ দেবে। উনি দেখেন ওনার অভিষেক অনুষ্ঠানে যে ভাষণ দিয়েছেন সেখানে কার্নেজ শব্দটা ব্যবহার করেছেন। কার্নেজ কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা কনোটেশন, রাজনীতিবিদরা এই কার্নেজের আমি নির্মূল করে দিব। কি নির্মূল করে সেটা বলেনি, আমি আমার যেটা মনে পড়ছে সেটাই নির্মূল করে দিব। কার্নেজ ইজ নট এ পজিটিভ ওয়ার্ড, ইটস এ ভেরি নেগেটিভ কনোটেশন। তো এইসব বিষয় দেখতে হবে আমাদের উনি আগামীতে কি করেন। এখন পর্যন্ত ওনাকে নিয়ে
উদ্বেগ বলেন, উৎকণ্ঠা বলেন, শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বে ওনাকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা, ইউরোপে ওনাকে উদ্বেগ আজকাল যে লবিস্ট নিয়োগের কথা প্রায়শই শোনা যায়, মানে এরকম সাধারণত ট্রাম্প প্রশাসন বা যে কোনো মানে নতুন প্রশাসন এলে এরকম একটি শক্তিশালী দেশে অনেক দেশ কি এরকম লবিস্ট নিয়োগ করে, মানে প্রশাসনের সঙ্গে সম্পর্কটা শুরু হয় কোথা থেকে? লবি না, এটা লবিস্টও করতে পারে, লবি ছাড়াও করা যায়। তবে লবিস্ট হলে হয় কি, লবিস্টরা মূলত কিন্তু কাজ করে কংগ্রেসে, আইন প্রণয়নের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখে। তাদের কাজটাই হলো যে লেজিসলেশনটা কিভাবে তারা প্রভাবিত করতে পারে কোনো একটা দেশের পক্ষে। লবিস্ট নিয়োগ ওখানে কিন্তু ওইটাও একটা প্রফেশন, লবিজম একটা প্রফেশন। ইসরায়েল বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আর্মেনিয়ানরা বলেন, সকলেই ওদের লবিস্ট আছে। তবে সেটা কিন্তু ব্যয় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি অল্প ব্যয় করে কিন্তু ভালো লবিস্ট পাবেন না, এবং যে পরিমাণে ব্যয় করতে হবে সেই তুলনায় ভালো লবিস্ট পাবেন কিনা সেটাও। উনি এবার লবিস্টদের ব্যাপারে কিন্তু একটা অবস্থান উনি নিতে যাচ্ছেন, যে সচরাচর লবিস্ট দিকে উনি কোনো ভূমিকা রাখতে দিবেন না বা বেশিভাবে অতিরিক্ত প্রভাব ফেলতে দিবেন না, সেটাও কিন্তু উনি বলেছেন, একাধিকবার বলেছেন যে লবিস্টের ব্যাপারে উনি একটা নেতিবাচক বা কঠোর অবস্থান নেবেন। তো এই মুহূর্তে লবিস্ট নিয়োগ দেওয়া সবকিছু দেখতে হবে যে উনি প্রথম 100 দিনের মধ্যে কী ধরনের নিয়োগ, এবং দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট কাকে নিয়োগ দেন। যদি উনি সেই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগ দেন যে দক্ষিণ এশিয়ার সম্বন্ধে অবগত আছেন, অবহিত আছেন, দক্ষিণ এশিয়ার কালচারটা বোঝেন, রাজনীতি বোঝেন, সমাজ বোঝেন, তাহলে হয়তো আশা করতে পারি যে হয়তো কিছুটা সামলানো যাবে। বা যদি এমন একজনকে দেন যে দক্ষিণ এশিয়াকে চেনেনি না, হ্যাঁ দক্ষিণ এশিয়াকে চেনেনি না, তাহলে কি হবে? তো সে কিন্তু সম্পূর্ণভাবে নতুনভাবে শুরু করতে হবে। ডক্টর আমিনা মহসিন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা ট্রাম্প বলেছেন, যে তিনি বলেছেন যে তিনি চান না যে তার প্রশাসনের কেউ অন্য দেশে সরকার বদলে নাক গলাক, কিংবা মানে তাদের মানে মার্কিন পয়সা খরচ করে বিভিন্ন কিছু তিনি করবেন না বলেছেন। তো কোন রকম নিরাপত্তা ইস্যুতে বা রাজনৈতিক ইস্যুতেও কোনো নাক গলাতে যাওয়ার ব্যাপারেও তিনি বলেছেন যে এটা তার প্রশাসন করবে না। সেটাও তো বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বেশ ভালো একটা খবর, কারণ বাংলাদেশে তো আমরা যে কোনো রাজনৈতিক সংকটে সবসময় দেখেছি যে বিভিন্ন তাদের সেক্রেটারি মানে আন্ডার সেক্রেটারিরা আসেন, এসে আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্যে মিটিং করেন, বিভিন্ন রকম নসিহত দেন। তো সেদিক থেকে একটা মুক্তি হবে ট্রাম্প প্রশাসনের আমলে। দেখুন, আমি আবারও বলছি যে আমাদের কিন্তু সবকিছুতে একটু অপেক্ষা করতে হবে। এবং ট্রাম্প যে ধরনের কথা বলছেন, মানে আমি জানি না, উনি যখন বলছেন যে হি ওয়ান্টস টু মেক আমেরিকা গ্রেট, উনি মানে আমেরিকাকে একা কীভাবে উনি গ্রেট করে ফেলবেন সেটা আমার বোধগম্য নয়। আমি আসার আগে CNN-এ বোধহয় একটা দেখছিলাম, যেখানে একজন জার্মান অ্যানালিস্ট বলছিলেন যে যদি নেটো থেকে তারা প্রত্যাহার করতে চায় নিজেকে, কিংবা রিফর্মের কথা বলে, কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওরা সরে মানে ইউরোপিয়ান ইউনিয়নকে ভেঙে ফেলতে চায়, বলছে মেবি ইউরোপ এখন নিজের দায়িত্ব নিবে, বাট এটা তাদেরকে স্পষ্ট করতে হবে। সো আমার মনে হয় ইউরোপ ইজ অলসো গেটিং রেডি, যে ঠিক আছে মাইনাস আমেরিকা তারা কিভাবে চলবে। এবং আপনি দেখেন চাইনিজ ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল উনি কিন্তু সিঙ্গাপুরে এই কথাটা স্পষ্ট বলেছে যে চায়না প্রয়োজন হলে এশিয়ার লিডারশিপ নেবে। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, যে ধরেন অস্থিরতা হলে, যেগুলো আমরা দেখেছি বিভিন্ন পছন্দের সরকার বিভিন্ন জায়গায় বসানোর চেষ্টা করে, কিন্তু আমেরিকা তো আবার আমরা দেখছি ইসরায়েলের ব্যাপারে খুব ক্লিয়ার একটা পলিসি নিয়েছে। তারা টেল আভিভ থেকে জেরুজালেমে অলরেডি বলেই দিয়েছে যে ক্যাপিটালটা ট্রান্সফার করা হবে। সো যতটুকু আমরা মনে করছি যে তারা ইন্টারফেয়ার করবে না, তা কিন্তু না। এবং এই সামনে শুক্রবারেই কিন্তু ব্রিটেনের প্রাইম মিনিস্টার শি ইজ ফ্লাইং টু দ্য ইউনাইটেড স্টেটস, এবং সেখানে কী ধরনের আলোচনা হয়, এবং ব্রিটেন ধরেন গতকালই আজকেই ব্রিটেনে আমরা দেখেছি যে একটা ওরা পাশ করেছে, সুপ্রিম কোর্ট একটা দিয়েছে যে সুপ্রিম কোর্টের বোধহয় ছাড়া অনুমতি, পার্লামেন্ট উইল ডিসাইড যে এটা ওরা ব্রেক্সিট ছাড়তে পারবে কি ছাড়তে পারবে না। সো এই যে ধরেন অনেক কিছুই আসছে, মানে আমরা এমন একটা প্রেক্ষিতে মানে সময় দিয়ে যাচ্ছি যেখানে কিন্তু অনেক দেশের জনগণ কিন্তু চিন্তা ভাবনা করছে তারা
কিভাবে দেখবে, পৃথিবীটাকে সামনে কিভাবে দেখতে চায়। এবং উনি যেটা বলেন পোপের যে উক্তিটা, তো আমি ধরেন মানে সারা পৃথিবীতেই একটা পপুলিস্ট ডানপন্থীদের উত্থানের ঘটনাও ঘটছে। না সেটা ঘটছে, হ্যাঁ সেটা আমি স্বীকার করে নিচ্ছি, বাট এটাও মাথায় রাখবেন এই পপুলিস্ট ডানপন্থীরা কিন্তু এক ধরনের ইন্টারফারেন্সের পক্ষে থাকে, এমন না যে তারা কমপ্লিটলি উইথড্র করে যায়, এটা কখনই হয়নি। আমরা সেটা জার্মানিতে ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা জার্মানিতেও দেখেছি, আমরা ইটালিতেও দেখেছি। আমি যদি বলি যে আমাদের আশেপাশেও দক্ষিণ এশিয়াও আমরা দেখছি পপুলিজম, ওরা কিন্তু উইথড্র করে যায় না, ওরা অন্যভাবে ইন্টারফারেন্সগুলো আসতে থাকে। আপনি ওনাদেরকে অভিবাসনের প্রশ্নগুলো করছিলেন, হ্যাঁ, সো এখানেও তো এক ধরনের ইন্টারফারেন্সগুলো তো থাকবে। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র, বিরতি আমাকে নিতেই হবে, আমি ফিরে এসে হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের জন্য, মানে অবশ্যই আপনারা বারবার বলছেন মানে ধৈর্য ধরে অপেক্ষা করবার কথা, কিন্তু বাংলাদেশের জন্য আসলে চীন, রাশিয়া, কার সঙ্গে আমেরিকা, মানে ভারত, কার সঙ্গে আমেরিকার এই ট্রাম্প প্রশাসনের বেশি বন্ধুত্ব হলে লাভ, মানে আমাদের লাভ ক্ষতির হিসাবটা মেলাতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। আমি এম হুমায়ুন কবির আপনার কাছে জানতে চাই যে আপনি বারবারই বলছিলেন যে অন্যের সর্বনাশে নিজেদের কোনো লাভ হয় না, কিন্তু মানে কার সাথে বন্ধুত্ব হলে আমাদের লাভ হবে ট্রাম্প প্রশাসনের? রাশিয়া, চীন, ভারত, এই হিসাবগুলো তো সবাই মেলাচ্ছেন। এদিকে ভারতের কথা তিনি নির্বাচনী প্রচারের সময়ও মানে ভারত সম্পর্কে তার একটা সফট কর্নার আছে মনে হচ্ছিল, কিন্তু আবার তিনি ফোন করে ফেলেছেন নওয়াজ শরীফকে আগে। তো এই হিসাবগুলো আসলে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু আপনি গত 10-12 বছর ধরেই সব প্রশাসনের সময়তেই কিন্তু উন্নতি হয়েছে, এবং গত বছরেই তারা এমন একটা লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এখন এই চুক্তির বলে পৃথিবীর যে কোনো জায়গায় তারা পরস্পরের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। এটা কিন্তু একটা অসাধারণ চুক্তি, এবং সেই চুক্তির ফলে এবং তার পরবর্তীতে তারা এখন ধরেন অন্যান্য স্যাটেলাইট ম্যানেজমেন্ট ওইগুলো নিয়েও তারা কিন্তু কথাবার্তা বলছে। কাজে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে চীনকে ঠেকানোর জন্য এই আয়োজনটা করা, এই দুটো উপাদান নিয়েই কিন্তু তারা কাজ করছে। তৃতীয় আরেকটা উপাদান হচ্ছে ভারতের বাজার, বিরাট বড় বাজার, কাজে অর্থনৈতিকভাবেও সেটা গুরুত্বপূর্ণ। তো ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা এখন ন্যাচারাল আপনি বলতে পারেন কোলাবোরেশন বা কোঅপারেশন ডেভেলপ করছে। আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলেও সেটা হবে। এখন চীনের সাথে আমাদের জন্য যেটা আপনি যে প্রশ্ন করলেন তার জবাব যদি দিই তাহলে আমি এইভাবে দেব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া যার সাথেই সম্পর্ক করুক, সেই সম্পর্ক যেন কনফ্লিক্টে না যায়, প্রতিদ্বন্দ্বিতা না গিয়ে যেন সহযোগিতার দিকে থাকে, সেটাই আমাদের চেষ্টা হতে হবে। কারণ যদি ধরেন আপনি ভারত মার্কিন সম্পর্ক যদি চীনকে ঘিরে হয় বা চীনমুখী হয়, এবং সেই ক্ষেত্রে যদি এখানে প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, তাহলে কিন্তু আমরা নেতিবাচক, কারণ আমরা তো ভারতের সাথেও বন্ধুত্ব রাখছি, চীনের সাথেও বন্ধুত্ব রাখছি, এবং এরকম সেই একটা অবস্থা প্রতিদ্বন্দ্বিতা যদি প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক যদি এতদ অঞ্চলে তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা আসবে যে আমাদেরকে তখন বাধ্য করা হবে, আমাদেরকে বাধ্য করবে হয় এদিকে যেতে নয় ওই দিকে যেতে। আমরা বাংলাদেশ যে অবস্থায় আছি, আমাদের যে অর্থনৈতিক প্রায়োরিটিজ এখন, আমাদের যে নিরাপত্তার প্রায়োরিটি যেগুলো আছে, সেই বিবেচনায় আমরা মনে করি আমরা চীন এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার সাথেই আমাদের সুসম্পর্কের দরকার। তার কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্রেডিশনাল সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আমাদের সবচেয়ে অর্থনৈতিক রফতানি সবচেয়ে বড় বাজার, আমাদের 1 মিলিয়ন বাংলাদেশি আছে, রেমিটেন্স আমরা পাচ্ছি যেটা থার্ড হাইয়েস্ট রেমিটেন্স কিন্তু আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। গত বছর $2.4 বিলিয়ন এসছে। কাজে এটা আরো বাড়বে আমাদের বাংলাদেশিরা যত ওখানে বাড়তে থাকবে। তো কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকার দরকার। আপনি নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক নিয়ে কথা শুরু করেছিলেন একদম প্রথম পর্বেই, যে এই ইস্যুতেও বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্কের, কিন্তু আমরা তো গতবার থেকে বোধহয় তাদের সেই অ্যান্টি টেরোরিজম ফান্ডেও যুক্ত হয়েছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বহু স্তরেই আমাদের
নিরাপত্তা সম্পর্ক আছে, আমাদের সামরিক বাহিনীর সাথে সম্পর্ক আছে, আমাদের নেভি, আপনি জানেন যে আমাদের নেভিকে শক্তিশালী করার জন্য কয়েকটা শিপ তারা দিয়েছে। এখন এটার ক্যাপাসিটি আরও বাড়াবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা প্রযুক্তি সহ অন্যান্য জিনিস আমরা পেতেই পারি। আমাদের সামরিক বাহিনীর জন্য ট্রেনিংয়ের কথা যদি বলেন, আমরা জাতিসংঘের আওতায় যে শান্তিরক্ষা কার্যক্রম অংশগ্রহণ করি তার একটা বড় অংশ ট্রেনিং এবং তাদেরকে ইকুইপমেন্ট সাপ্লাইয়ের কাজটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করে, সেটা জাতিসংঘের আওতায় করে, কিন্তু তার বেনিফিট আমরা পাই। কাজে নিরাপত্তা করবে না বলছে না করবে না সেটা বলছি না, কিন্তু এটা এখন কিভাবে করবে সেই জায়গাটায়। এখন আপনার ওই প্রশ্ন শেষ দিকে আসি। এখন ধরেন আমাদের বাংলাদেশের জন্য আমরা চাইবো, এটা হবে কিনা জানি না, আমরা চাইবো যে ভারতের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি, চীনের সাথে সম্পর্ক কি, রাশিয়ার সাথে সম্পর্ক, যেই সম্পর্কই হোক সেটা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়, কারণ তাহলে আমাদের মতো দেশগুলোর জন্য এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে। আমরা সেটা চাই না। আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক রাখুক, চীনের সাথে সুসম্পর্ক রাখুক, যাতে করে আঞ্চলিক পরিবেশ আমার সেই জায়গায় যেতে না হয়। আমরা যেন সকলের সাথে সুসম্পর্ক রেখে আমাদের যে জাতীয় স্বার্থ এবং মানুষের কল্যাণের জন্য আমাদের যে চেষ্টা, সেটা যেন আমরা সফল করে। ডক্টর আমেনা মহসিন, মানে এটা তো মানে স্মরণকালের মধ্যে প্রথম রাশিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলার মানে কথা বলে একজন মার্কিন প্রেসিডেন্ট হলেন, এবং মার্কিন প্রেসিডেন্ট বলছেন বারবার যে রাশিয়া মানে পুতিনকেও তিনি পছন্দ করছেন, রাশিয়াকেও পছন্দ করছেন। না দেখুন, উনি তো একজন ব্যবসায়ী না, এবং আমরা জানি যে ওনার অনেক ধরনের ব্যবসার ইনভেস্টমেন্ট আছে, এবং উনি যাকে ওনার সেক্রেটারি অফ স্টেট করছেন তারও আমরা জানি ওখানে বহু মানে ইনভেস্টমেন্টস আছে। সো এবং ওবামা সরকার তার শেষ দিকে আমরা জানি যে রিপোর্টসগুলো বের হয়েছে সিআইএ থেকে, সেখানে খুবই স্পষ্টভাবে একটা মানে এখানে যে রাশিয়ার ইন্টারফেরেন্স ছিল সেটা প্রমাণিত, মানে অনেকগুলো ডসিয়ার দেওয়া হয়েছে, যেটা প্রথম দিকে ট্রাম্প ডিনাই করলে অনেকগুলো টুইটসের মাধ্যমে পরে দিয়ে বোধহয় উনি অনেকটা চাপের মুখে বলেছেন যে হ্যাঁ এটা হতেও পারে, কারণ ন্যাশনাল মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সাথে তো ধরেন যিনি প্রেসিডেন্ট হতে চাচ্ছেন তার একটা ডাইরেক্ট ক্ল্যাশ, তো এটা কাম্য না। এবং আপনি ডাইরেক্টলি সে দেশের ইন্টেলিজেন্সকে যদি আপনি অস্বীকার করেন তার তথ্যকে, সেটা কিন্তু ইট হ্যাজ ইটস ইমপ্লিকেশনস ওই দেশের উপরে। সো এখন হ্যাঁ উনি বলছেন এগুলা, এবং কিন্তু দেখেন এই জিনিসগুলোকে কিন্তু পুরো ইউরোপ এবং পৃথিবীর অন্যান্য দেশও কিন্তু খুব ক্লোজলি মনিটর করবে, কারণ এখানে মিডল ইস্ট ইনভলভড আছে, সিরিয়ার যুদ্ধ ইনভলভড আছে, এখানে আপনি ইরানের ইস্যুটা কেন মানে যদি তুলতেন বোধহয় ভালো হতো, কারণ উনি ক্লিয়ারলি বলছেন ইরানের ব্যাপারে ওনার একটা নীতি আছে, সেই ইরানের নিউক্লিয়ার ডিলটাকে যেটা মানে উনি অপোজ করে আসছেন, এবং উনি এবং ইরানিয়ানসরা মনে করছেন যে এটা একটা ইলেকশন রেটরিক হিসাবে এসেছে। সময় একদম শেষ হয়ে এসেছে, আমি লক্ষ্য করিনি, আমি দুঃখিত, আপনাকে থামাতে হচ্ছে মাঝখানে। ইরান নিয়ে আসলেই আলাপ করা খুবই প্রয়োজনীয় ছিল। শমশের মোবিন চৌধুরী, একদম শেষ মন্তব্য। আমার যেটা কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই নতুন প্রশাসনের অন্য কোন দেশের সাথে কিভাবে সম্পর্ক, আশা করি আমরা প্রতিযোগিতামূলক সম্পর্কে তারা যাবে না বা সাংঘর্ষিক সম্পর্কে যাবে না। আমাদের কোন ইস্যুর উপরে আমরা নির্ভর করে একটা সম্পর্ক সুসম্পর্ক গড়ে তুলতে পারি। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জঙ্গি তৎপরতা, কাউন্টার টেরোরিজমের ক্ষেত্রে এই মুহূর্তে আজকে যুক্তরাষ্ট্রের একটা টিম কিন্তু বাংলাদেশে তারা আছে, ট্রেনিং এবং ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা আলাপ আলোচনা করছে বিভিন্ন সূত্রে। তো দেখা যাচ্ছে যে এই একটা ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে সহযোগিতা আরও হয়তো বাড়াবে, বৃদ্ধি করবে, ট্রাম্প প্রশাসন আশা করি করবে। তবে যদি উনি মুসলিম বিশ্বকে খেপিয়ে দেন, সেখানে কিন্তু আমাদের যদি হিতে বিপরীত না হয়ে যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ শমশের মোবিন চৌধুরী, ডক্টর আমেনা মহসিন, এম হুমায়ুন কবির। দর্শক যারা সঙ্গে ছিলেন, আপনারা জানেন আমরা সফলতার গল্প দিয়ে শেষ করি। রাজকাহন গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে নিজের কলেজকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষক মাসুদ রেজা। দেখে আসি তার এবং তার শিক্ষার্থীদের কাজ। ছোটবেলা থেকে গাছ রোপণের প্রতি ঝোঁক ছিল মাসুদ রেজার। স্নাতকোত্তর শেষ করে স্থানীয় কলেজে শিক্ষকতা শুরু করেন তিনি।
তারপর দীর্ঘ 16 বছর ধরে নিজের কলেজ ক্যাম্পাসে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করেছেন এই বৃক্ষপ্রেমী। বিভিন্ন জায়গা থেকে যখন ব্যাপক চাষাবাদ শুরু হলো, বিভিন্ন জমি ব্যবহার, অনেক গাছপালা বিলীন হতে শুরু করলো। এই সমস্ত গাছপালার অনেকগুলো অত্যধিক মূল্যবান এবং ঔষধি গাছপালা। আমি সেই সমস্ত গাছপালাগুলো সংগ্রহ করে আমার এই কলেজ ক্যাম্পাসে লাগাতে শুরু করি। গাছ রোপণের পাশাপাশি এ নিয়ে গবেষণাও করছেন মাসুদ রেজা। ঔষধি গাছপালা নিয়ে আমার একটা নিজস্ব গবেষণাও আছে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশের অপেক্ষা আছে, যে সেটা মেডিসিনাল প্ল্যান্টস অফ মরিবাল প্লান্ট কেস স্টাডি ইন মেহেরপুর। এটার উপরে আমার প্রায় 321টা গাছ নিয়ে কাজ করছি। মাসুদ রেজার এই উদ্যোগে সুন্দর হয়ে উঠেছে কলেজের পরিবেশ। এসব গাছ থেকে নানা রকমের ফলের স্বাদও নিচ্ছেন পথচারীরা। কিন্তু পরিবেশ সংরক্ষণের ব্যাপারে তার যে চিন্তা, এটা এই যুগে কিন্তু খুব একটা দেখা যায় না। সবাই তাকে খুব শ্রদ্ধা করে এবং তার কাজের প্রশংসা যেমন করে তেমন অনেকে দেখতে আসে। শিক্ষার্থীদের বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই শিক্ষক। আর ক্যাম্পাসের গাছে আশ্রয় নিয়েছে বিরল প্রজাতির বিভিন্ন পাখি। আর আমাদের গাছের সাথে পরিচয় করে দিল, এবং আমরা অনেক ওষুধের গাছ আছে যেগুলো কখনোই দেখিনি। আমাদের কলেজ ক্যাম্পাসে আমরা অনেক ধরনের পাখি দেখতে পাই, যে পাখিগুলো অনেক সুন্দর, যেগুলো আমরা এর আগে দেখি নাই। মাসুদ রেজার মতো অন্য সবাই পরিবেশ রক্ষায় এগিয়ে এলে আরো বেশি বসবাসের উপযোগী হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন পরিবেশবিদরা। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজে।